স্থির হয়ে অরণ্য মন দিয়ে শুনছে কিরণ বলা প্রতিটি কথা। এক একটা কথা শুনে চোখে মুখে রাগ ফুটে উঠেছে আগুনের লাভার ন্যায়। লাল হয়ে গেছে অরণ্যর চোখ দুটো। রাগে মুষ্টিবদ্ধ করা হাতটা দিয়ে ঘুষি মেরেছে দেয়ালে। সাদা রঙের দেয়াল গড়িয়ে অরণ্যর হাতে রক্ত পড়ছে। কিরণ দুই হাত দিয়ে মুখ চেপে ধরেছে। ভাইয়ের অবস্থা দেখে আটকে উঠেছে সে। কথা না বলে কিরণ চলে যায় রুম থেকে। তখনই তাকিয়েছে অরণ্যর দিকে। আবারও ভাইয়ের এমন ভয়ঙ্কর রূপ দেখেছে সে আগেও। কারণটা ছিল সুভাই। আজকে আবারও একই কারণে নিজেকে আঘাত করলো অরণ্য। কিরণের মাথাতেও আসেনি তখন অরণ্য এতটা রেগে যাবে। অরণ্য বুঝলো কিরণ ভয় পেয়েছে তার ব্যবহারে। নিজেকে শান্ত করছে বলেছে কিরণকে, যা গিয়ে ঘুমিয়ে পড়, কালকে বাড়িতে মেহমান আসবে, ভার্সিটি যাওয়ার দরকার নেই, বাড়িতেই থাকবি। কিরণ কোনো কথা বলেনি, হাবাগোবার মতো মাথা নাড়িয়ে সায় দিয়েছে। অরণ্যর কথা চুপচাপ চলে গেছে রুম থেকে বেরিয়ে। বাইরে এসেই শান্তির নিঃশ্বাস ছাড়ল সে। মনে হচ্ছিল এত সময় বাঘের গুহায় আটকা পড়েছিল বেচারি। অরণ্য কি যেন ভাবছে বিছানায় দপ করে পড়ে ঘাড় কাত করে মেঝেতে পড়ে থাকা ভাঙা ফোনটার দিকে তাকিয়ে হাসছে। বিড়বিড় করে বলছে, তোমাকে আমার কাছে আসতে হবে লাভবার্ড। রাত প্রায় 1টা বাজতে চলো। ঘুম নেই শোভার চোখে। সেই যে রুমে এসে দরজা আটকিয়েছিল, বাকিরা এসে ডাকাডাকি করেছে তবু খুলেনি। এত সময় ধরে এক জায়গায় বসে থাকতে দমও বন্ধ লাগছে তার। ভাবলো ছাদে গিয়ে একটু হেঁটে আসবে কিছু সময়, কিন্তু এত রাতে একা একা ছাদে যাওয়ারও সাহস পাচ্ছে না। চোখ যায় জানালার দিকে। হেঁটে গিয়ে পর্দা সরিয়ে খুলে দেয় জানালাটা। বাইরের বাতাস বইছে তার সাথে পাল্লা দিয়ে। গাছের পাতাগুলো দুলছে। দমকা বাতাস এসে ছুঁয়ে দিয়েছে শোভার মুখ। চুলগুলো উড়ে এসে পড়েছে চোখে মুখে। হাতের সাহায্যে চোখ মুখে এসে পড়া এলোমেলো চুলগুলো গুজে দিয়েছে কানের পাশে। মনটা ভালো লাগছে। এখন বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল শোভা সেখানে। এবার তার ঘুমানোর দরকার। শোভা ছাড়া বাড়ির কেউ হয়তো জেগে নেই এই সময়। জানালাটা বন্ধ করে দিয়ে চলে যেতে চাইছিল। মনে হলো নিচে কারোর গাড়ি দাঁড়িয়ে আছে। শোভার রুমে জানলা দিয়ে পুরোপুরি দেখা যায়। গেটের সামনে কিছু হলে তাই নজর এড়ায়নি তার। ভালো করে দেখলে বুঝতে পারলো শোভা একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে সুবাদের বাড়ির গেটের সামনে। কিন্তু এত রাতে এখানে কে আসবে? ভেতরে কেউ বসে আছে? গাড়ির স্টিয়ারিং এ মাথা রেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শোভার দিকে। মানুষটা কে বুঝতে অসুবিধা হয়নি শোভার। মনে মনে ভাবছে, এত রাতে অরণ্য কি করছে এখানে? কোনো এক অজানা কারণে না চাইতো পা দুটো আটকে গেছে সোফার। চেয়েও জায়গাটা ছাড়তে পারছে না সে। গাড়িতে বসে থাকা অরণ্য ঠোঁটের কোণে রহস্যভরা হাসি। ওভাবে বসে থেকে বলছে অরণ্য, আমাকে কাছে পাওয়ার আশায় একদিন তুমিও ছাতক পাখির মতো ডানা ঝাপটাবে লাভবার্ড, কিন্তু পাবে না। কি যেন ভেবে হাসছে অরণ্য। শোভা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাকে। অরণ্য দেরি করেনি। মুহূর্তে গাড়িটা ফুল স্পিডে ছেড়ে চলে গেছে শোভার চোখের সামনে থেকে। অরণ্য চলে যাওয়া গাড়ির দিকে তাকিয়ে আছে শোভা। মনে হলো প্রচন্ড রাগই করেছে মানুষটা এমন। অরণ্যর চলে যাওয়া গাড়ির দিকে তাকিয়ে আছে শোভা। মনে হলো প্রচন্ড রাগে এমনটা করেছে। শোভা চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ল। এসব কথা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে তাকে। ঘুমানোর প্রয়োজন। বিছানায় পড়ে ছটফট করছে শোভা। ঘুম নেই তার দু চোখের পাতায়। চোখটা বন্ধ করে কেন সেই চেনা পুরুষের হাসি মাখা মুখটা ভেসে উঠছে বারবার। নিজেকে প্রশ্ন করছে শোভা, আজকে কেন এমন আফসোস হচ্ছে? দোষ তো তার ছিল না। কেন মনে হচ্ছে সেদিন বোকামো করে বিয়েটা ভেঙে না দিলে আজকে আনার জায়গায় অরণ্যর পাশে শোভাই থাকতো? শোভার আজকে খুব করে মনে পড়ছে সেদিনের কথা। শোভার সাথে অরণ্যের বিয়ে ঠিকই ছিল। সেই ছোট্টবেলা থেকে এই গম্ভীর স্বভাবের অরণ্যকে খুব ভয় পেত শোভা। সবসময় যাতায়াত ছিল দুই বাড়ির মানুষের। অরণ্যের আব্বুর সাথে শোভার আব্বুর বন্ধুত্ব সম্পর্ক। সেই সম্পর্কে আত্মীয়তার সম্পর্কে নিয়ে আসতে চাইছিলেন দুজনে। সেই জন্য দুই বন্ধু একজনের একমাত্র ছেলের সাথে আরেকজনের একমাত্র মেয়ের বিয়ে ঠিক করে রেখেছিলেন।
অরণ্য তখন মেডিকেলের স্টুডেন্ট। সুভা তাকে লক্ষ্য করতে সবসময় অরণ্যর কথাবার্তা সবকিছু খুব টানতো তাকে। দুই একবার কথা হয়েছে, সেই কথা থেকেই ভালো লাগা। দেখতে দেখতে কিভাবে যে ভালো লাগাটা ভালোবাসে রূপ নিয়েছে বুঝতেও পারেনি সে। সুভা বড় হলো, অরণ্য পড়াশোনা গুছিয়ে ডাক্তার হলো। দেখা হতো তাদের মাঝে মধ্যে তাকে। তবে সুভা কথা বলতো কম। আনহা আবার অরণ্যের বেস্ট ফ্রেন্ড, একসাথে পড়াশোনা করেছে দুজনেই। আনহা অকারণেই অরণ্যদের বাসায় গিয়ে পড়ে থাকতো। বোনের মুখে সারাক্ষণ প্রিয় মানুষটার প্রশংসা শুনতো সুভা, কিন্তু তারও যে অরণ্যকে ভালো লাগতো বুঝিনি এটা। সুভার আম্মু একমাত্র বোন অর্থাৎ সুভার খালামণি আমেরিকায় থাকেন। সুভাকেও নিজের কাছে নিতে চাইছিলেন তিনি। জাহিদ হোসেনের আপত্তি ছিল এখানেই, তিনি একমাত্র মেয়েকে এত দূরে পাঠাবেন না। কিন্তু সুভার অনেক ইচ্ছে তার খালামণিকে দেখবে, বাইরের দেশটা ঘুরে দেখবে। মেয়ের ইচ্ছে ছিল যাওয়ার, তাই নিজের অমত থাকলেও হাসি মুখে মেনে নিয়েছিলেন জাহিদ হোসেন। নিজে ভিসা পাসপোর্ট সবকিছু রেডি করেছিলেন। ছেলের হবু বউকে একা ছাড়বেন না জাহানারা সুলতানা। সুভা মেয়েটাকে তিনি ছোটবেলা থেকেই অনেক স্নেহ করেন। তখনই প্রস্তাব দিয়েছিলেন সবাইকে অরণ্যর সাথে তার বিয়েটা হয়ে যাক, পরে দুজনে মিলে ঘুরতে যাবে। এই কথায় আবার সায় জানিয়েছিল সবাই। আনা বাড়ির বড় মেয়ে হলেও সুভার সাথে অরণ্যর বিয়েতে দেরি করতে চাননি অরণ্যর আম্মু। তাই তো এত খরচা করে বিয়ের আয়োজন করেছিলেন ছেলের। বৌমা ওনার পছন্দের ছেলেরও অমত নেই, দেরি কোথায়? তড়িঘড়ি করে তখনই বিয়ের আয়োজন করা হলো। আজ হোক না কাল হোক, বিয়ে তো হবে, কেউ দেরি চায়নি। গায়ে হলুদ সেদিন সুভা মনে মনে খুশি ছিল, তার যাকে ভালো লাগে বিয়েটা তার সাথেই হতে চলেছে সেই জন্য। কিন্তু কল্পনা তো ছিল না মাঝপথে এসে নিজেকেই সবটা এলোমেলো করে দিতে হবে। হলুদ শাড়িতে সেজেছে সুভা, বাগান থেকে তুলে আনা কাঁচা ফুলের গহনা পরানো হয়েছে তাকে, পুরো বাড়ি সাজানো হয়েছে সুন্দর করে, ফুলের গন্ধে মুখ করছে চারিপাশ। সুভা বসে আছে সবার মাঝখানে, দূরে দাঁড়িয়ে কেউ দেখছে তাকে। সুভার হাসি খুশি মুখটা পছন্দ হলো না তার। পাশে সাজানো ফুলগুলো হাত দিয়ে একটা একটা করে ছিঁড়ে মাটিতে ফেলছে। এমনিতেই রেগে ছিল আনহা, তার মধ্যে আবার অরণ্য ফোন দিয়েছে। ভাবলো অরণ্য তাকে মেসেজের উত্তর দিবে। রাগ সরিয়ে ফটাফট ফোন কলটা রিসিভ করেছে। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করেছে অরণ্যকে, হ্যাঁ অরণ্য, কি বলবি বল। আমার পাঠানো মেসেজটা দেখেছিলি তখন? কিসের মেসেজ? ফোনটা এইমাত্র হাতে নিলাম, হঠাৎ করে মনে পড়লো আজকে আমার বউয়ের গায়ে হলুদ, কিন্তু আমি বাড়িতেই থাকতে পারিনি। ইমার্জেন্সি পেশেন্ট থাকায় হসপিটালে আসতে হলো। অরণ্যর মুখে আবারও সুভার কথা শুনে নিজেকে স্থির রাখতে পারছে না। আনহা ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরে শেষ করে দিতে। অরণ্য বারবার ডাকছিল তাকে, নিজেকে স্বাভাবিক করে উত্তর দিয়েছে তখন। কি বলার জন্য ফোন দিয়েছিস? একটা কাজ করে দে, তোর জন্য সুন্দর টাকলা পেট, মোটা টাইপ জামাইয়ের ব্যবস্থা করে দেব। কি কাজ? তোর বোনের মানে আমার বউয়ের পাশে গিয়ে কয়টা ঝাঁকানাকা ছবি তুলে আমাকে সেন্ড কর। অরণ্যর কথা আনার রাগ হচ্ছে খুব। কাটা খায়ে নুনের ছিটে ফেলার কাজটা ভালোভাবেই করে দিয়েছে অরণ্য। না পেরেই বলেছে অপেক্ষা করতে, সে ছবি পাঠাবে সুভার। আনহার মনে সুভার প্রতি রাগ আর ঘৃণা বেরিয়ে উঠছিল। না হয়তো খারাপ ব্যবহার করছিল সবার সাথে, বিয়ের ঝামেলায় কেউ আর এই বিষয়ে গুরুত্ব দেয়নি। এখানেও আনহার রাগ তাকে কেন সবাই এত হেলাফেলা করবে। অরণ্যকে ছোটবেলা থেকে পছন্দ করে আনহা, সে না পেলে অন্য কারোর হতে দিবে না অরণ্যকে ভেবে নিয়েছিল এটা। হলুদের অনুষ্ঠান প্রায় শেষ। সুভা নিজের রুমে এসে সে অনেক আগে, এত সময় ওয়াশরুমে ছিল, সাবান নিচ্ছে মাসয়। আয়নার সামনে গিয়ে টাওয়ালের সাহায্যে ভেজা চুলগুলো মুছে নিচ্ছে। পুরো মুখটা তার হলুদে হয়ে আছে। মনে মনে ভাবছে এরকম হল দিলে চেহারায় বিয়ের সাজটাই ভালো দেখাবে না আমাকে। ভালো করে দেখলে বুঝতে পারে আয়না এসেছে। সুভার রুমে আয়না থেকে চোখ সরিয়েছে, দরজার পানে তাকিয়েছে শোভা। মুখে হাসি টেনে আয়নাকে ভেতরে আসতে বলল। আয়না ভেতরে এসেছে ঠিকই, তবে কিছু না বলে দাঁড়িয়ে আছে সুভার সামনে। সুভার বারবার মনে হচ্ছে আয়না কিছু বলতে চায় তাকে। কিছু বলবি আপু? সুভার কথা দ্রুত তার হাত ধরে বলছে আনহা। তুই অরণ্যের সাথে বিয়েটা ভেঙে দে শোভা। সুভার মুখে কথা নেই, নির্বাক সে।
স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আনহার পানে। হঠাৎ এমন কথার মানে বোধগম্য হচ্ছে না তার। বিয়ে ভেঙে দিব মানে? সুভা, তুই একটা কথা বলতো, অরুণের সাথে কখনো আমি ছাড়া অন্য কোনো মেয়েকে দেখেছিস? মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল শোভা। শোভার উত্তর পেয়ে তড়িঘড়ি করে আনহা বলে উঠেছে আবারও, দেখিসনি, কারণ আমি আর অরণ্য আমরা একে অপরকে ভালোবাসি। শোভার হাতে থাকা পানির গ্লাসটা দপ করে মেঝেতে পড়েছে। কাচের গ্লাসটা ভেঙে মুহূর্তেই কয়েক টুকরো হয়ে গেছে। যেভাবে ভেঙেছে শোভার মন, শোভার মনে হলো আনহা মজা করছে তার সাথে। কি বলছিস তুই আপু? এগুলো কি সত্যি? বিয়ের কথা তো আজকে থেকে হচ্ছে না। তোদের মধ্যে এরকম কোনো সম্পর্ক থাকলে আগে বলিসনি কেন এটা? তোর কি মনে হচ্ছে শোভা আমি মিথ্যে কথা বলছি? এটাই তো, দাঁড়া আমি তোকে প্রমাণ দিচ্ছি। শোভা শুধু দেখে যাচ্ছে আনহার কাজ, চোখে মুখে ভয়ের আভাস। কথাগুলো এমনভাবে বলছে শোভার কেমন যেন খটকা লাগছে। বারবার মনে হচ্ছে এটা ভুল, এরকম কিছু হতে পারে না। আনহা নিজের ফোন থেকে অরণ্যর সাথে তার কয়েকটা ছবি বের করে এক এক শোভাকে দেখাচ্ছে। ছবিগুলো দেখলে অন্য কারণ এমনটাই মনে হবে অরণ্য ছোটবেলার ফ্রেন্ড সে, এমনভাবে ছবি থাকতে পারে। কিন্তু শোভার যে ভালো লাগছে না এসব। তারই হবু বরের সাথে বোনের এমন ছবি নিতে পারছে না শোভা। মুখ ঘুরিয়ে নিয়েছে অন্যদিকে। আনার মনে হলো তার কাজে সফল হতে পারেনি, কিন্তু যেভাবেই হোক বিয়েটা ভাঙবে এই পণ করেই এখানে এসেছে আজকে। নিজের ফোন থেকে একটা কল রেকর্ড বের করে শোভার সামনে ধরেছে ফোনটা। অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছালো শোভা। কি শুনছে এসব? ঘুমজড়ানো কণ্ঠে বারবার বলছে অরণ্য সে আনাকে ভালোবাসে। তাহলে কি শোভা ভুল করল? একটা ভুল মানুষ এতদিন ধরে পছন্দ করে এসেছে সে। শোভা নিজেকে স্বাভাবিক করে কোনো রকমে বলেছে আনহাকে, তুই এখন যা আপু, আমার ঘুম পেয়েছে। আমি কি বলতে এসেছি তুই বুঝেছিস তো? শোভা উত্তর দেওয়ার আগেই কিয়ানের গলা শুনতে পায়। নিজের রুমে যাচ্ছিল কিয়ান, না চাইতো শোভার রুমের দিকে চোখ পড়েছে তার। দরজা খোলা থাকায় শোভার চিন্তিত মুখ আর আনহার চোরের মতো হাবভাব নজরে এসেছে তার। নিজের বোনকে হাড়ে হাড়ে চেনে, ভালো মতলবে তো এত রাতে শোভার রুমে আসবে না এটাও জানে। তুই এত রাতে এখানে কি করছিস? মানে কি বলতে চাইছিস তুই? আমি এখানে আসতে পারি না? জীবনে তো আসতে দেখলাম না, আজকেই কেন? তোর তো আবার মাথা ভর্তি জিলাপির প্যাচ, ভয় হয় আমার। কিয়ানের কথায় রেগে চলে গেছে আনহা। কিয়ান শোভার দিকে তাকিয়ে দেখলো। ঠান্ডার মধ্যেও মুখটা কেমন ঘেমে গেছে। চেহারা দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে খুব ডিস্টার্ব। কি হয়েছে শোভা? আচমকা কিয়ানের কথা কানে আসতে ভয় পেয়ে গেছে শোভা। একটু চোখ গিলে জবাব দিচ্ছে ভাইকে, কিছু হয়নি ভাইয়া, ঠিক আছে আমি। ঘুমিয়ে পড়, কালকে আবার ঘুম থেকে উঠেই মুখ মুখ কয়েক কেজি আটা ময়দা লাগাতে হবে। কিয়ানের কথায় কষ্ট করে হাসে শোভা। এটা বোঝানোর জন্য তার কিছুই হয়নি, পুরোপুরি ঠিক আছে। কিয়ানও বিশ্বাস করলো। শোভা মিথ্যে হাসি। বোনকে দরজা আটকে ঘুমিয়ে পড়তে বলে চলে গেছে সে। রাত হয়েছে অনেক, ঘুম নেই শোভার চোখে। বারবার আনার বলা কথাগুলো মনে পড়ছে তার। সত্যি কি অরণ্য আনাকে ভালোবাসে? তখনকার কল রেকর্ড ছবিগুলো দেখতো যে কেউ বলে দিবে এটা অরণ্য আর আনার মধ্যে কোনো গভীর সম্পর্ক আছে। এমন যদি হয় তাহলেই তো শোভা তাদের মাঝখানে এসে ভুল করেছে। কিন্তু শোভা যে সে ছোট্টবেলা থেকে পছন্দ করে অরণ্যকে, শুধু একটা কল রেকর্ড আর কতগুলো ছবির ভিত্তিতে কি এতগুলো মানুষের স্বপ্ন ভেঙে দেওয়া উচিত হবে শোভার? এখন তো সবাই জেনে গেছে বিয়ের বিষয়টা, তাই আব্বু চাচ্চুকে যদি অপমানিত হতে হয় মানুষের কাছে। ভাবনায় ছেদ পড়লো শোভার বালিশের পাশে থাকা ফোনটায়। রিংটোন বাজতে দরপড়ে উঠেছে। হঠাৎ এমন হলো কেন? গলাটা কেন শুকিয়ে এসেছে? বেশি কিছু না ভেবে বেডসাইড টেবিল থেকে পানির গ্লাসটা থেকে পানি খেয়ে নিয়েছে। ফোনটা চোখের সামনে আনলক করলো। আননোন নাম্বার ভেসে উঠেছে। মনে মনে ভাবছে শোভা। এত রাতে আমাকে কে ফোন দেবে? এই নাম্বারটা কি কোনোভাবে অরণ্যের? ফোন করে রিসিভ করতে অপরিচিত কণ্ঠস্বর ভেসে আসে ফোনের ওপাশ থেকে। শুনতে পাচ্ছ শোভা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কে বলছেন? আমাকে তুমি চিনো, তোমাদের বাড়িতে অনেকবার গিয়েছি আমি। শোভা কিছু সময় ভেবে উত্তর দিল, আপনি কি ভাইয়ার ফ্রেন্ড? না, আমি তোমার আপুর ফ্রেন্ড, সাথে অরণ্যেরও। চিনেছি। এবার আপনি আদৃশ ভাইয়া, তাই না? এত ঠিক চিনেছ। রাতে ফোন দিলেন যে ভাইয়া, কোনো দরকার? আমি তোমাকে একটা কথা জানাতে ফোন দিয়েছি শোভা। বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমার মনে হলো বলা দরকার, তাই বলছি।
হ্যাঁ বলুন। আনহা আমার ছোটবেলার ফ্রেন্ড। তুমি ওর বোন যেহেতু আমারও বোনের মতোই, তাই তোমাকে সাবধান করছি। অরণ্যের সাথে বিয়েটা তুমি করো না শোভা, এখনো কিন্তু সময় আছে বিয়ে ভাঙার। সুবার হাত কাঁপছে। তার মানে কি আনহা ভুল কিছু বলেনি তখন? বুকের ভেতর চেপে রাখা অজানা কষ্টে চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। তার নীরবতা দেখে আদৃশ আবারও বলে উঠল, শুনতে পারছো শোভা? হ্যাঁ বলুন আপনি। আমি চাই না তুমি, অরণ্য বা আনহা কারোর জীবন নষ্ট হোক। তোমরা সবাই আমার খুব কাছের, তাই তোমাকে বলছি। আনহার অরণ্য একে অপরকে ভালোবাসে সেই কলেজ লাইফ থেকে। অরণ্য কেবল তার আব্বু আম্মুর কথা রাখতেই তোমাকে বিয়ে করছে। আদৃশ আর কিছু বলতে চাইছিল, কিন্তু শোভা সুযোগ দেয়নি। তাই তাড়াহুড়ো করে কথা বলে ফোন কেটে দিয়েছে সে। দীর্ঘশ্বাস ছাড়ে আদৃশ। এত বড় ডাহা মিথ্যা কথা বলতে বুক কাঁপছে তার, কিন্তু কি করবে? পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে বড্ড ভালোবাসে। কিভাবে দেখবে তার চোখের পানি? এই রাত বিরাতে ফোন দিয়ে দেখা করতে বলেছে আদৃশকে। একমাত্র বেস্টি, মনে প্রাণে ভালোবাসে সেই কলেজ লাইফ থেকে। না করতে পারেনি, জানে সে কোনোদিনও পাবে না আনহাকে, কিন্তু আনহার খুশিতে সে নিজেও খুশি। একবারে বলতেই আনার কথা ছুটে চলে এসেছে তার সাথে দেখা করতে। অর্ণর সাথে সুভার বিয়েটা যে আনা মেনে নিতে পারেনি, এটা তার বিহেভিয়ার দেখে বুঝছিল আদৃশ। আনা আর আদৃশ দুজনে নিজেদের গাড়ি নিয়ে এসেছে। এত রাতে কোনো দোকানপাট বা ক্যাফের দরজা খোলা নেই, রাস্তার জনমানবের কোনো উপস্থিতি নেই। একা রাস্তায় দাঁড়িয়ে আছে কেবল আনহা আর আদৃশ দুজনে। আনা গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে আদৃশের মুখপানে। ফোনটা কান থেকে সরাতে উদ্বিগ্ন হয়ে বলতে শুরু করেছে, কি 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 বলেছে শোভা? বিয়েটা ভাঙবে তো? আদৃশের মনে মনে অনুশোচনা হচ্ছে এমন মিথ্যে কথা বলে আনহার ছটফটানি দেখে দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দিয়েছে তাকে, তুই কি এসব ঠিক করছিস আনহা? কিসের কথা বলছিস তুই? কোনটা ঠিক নয় আদ্রিস? ভালোবাসার জন্য মানুষ কত কি করে। আমি অরণ্যকে পেতে সবকিছু করতে রাজি। ভালোবাসা পাওয়ার জন্য বোনের সাথে বেইমানি করবি? আনহার পছন্দ হলো না আদৃশের কথাটা। বাড়িতে কেউ জানে না আনহা এত রাতে বেরিয়ে এসেছে, জানবে বা কি করে? সবাই তো সুপার বিয়ে নিয়ে ব্যস্ত। মাঝে মধ্যে আনার মনে হয় বাবা মা তাকে কুড়িয়ে পেয়েছে, না হলে বড় মেয়ে হওয়া সত্ত্বেও সবাই সুভাকে এত ভালোবাসে কেন? আদৃশকে বিদায় জানিয়ে চলে যায় আনহা। আদৃশ তাকিয়ে আছে সেদিক পানি, মনে মনে বলছে, নিজের স্বার্থ ছাড়া কি তুই কখনোই আমার কাছে আসবি না আনহা? বোর হয়েছে অনেক আগে। বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে, মেহমানদের আনাগোনা আর গান বাজনার জমজমাট চারিপাশ। শোভা ঘুম থেকে উঠতে দেরি করছে বলে তার আম্মু আর চাচি মিলে ডেকে গেছেন একবার। দরজা খুলেনি তখন। শোভাকে ফোন দিয়েও পায়নি কিয়ান, তাই নিজেই চলে এসেছে বোনকে ডাকতে। ভাইয়ের ডাকাডাকিতে বাধ্য হয়েই দরজা খুলেছে শোভা। কিয়ান শোভাকে নিচে আসতে বলে চলে গিয়েছে। কিরণ আর তার কাজিনরা সবাই এসেছে শোভাকে দেখতে, সাথে অরণ্যর আম্মু। পাশাপাশি বাড়ি পূর্ব পরিচিত, তাই অত নিয়মকানুন বাধা নিষেধের ধার কেউ ধারেনি। বাড়ি ভর্তি মেহমানদের সামনে যখন শোভা এসে বলল সে এই বিয়ে করবে না, মুহূর্তে সবার চোখ মুখ থেকে খুশির ঝিলিক সরে গেছে। চিন্তার এসে ভিড় জমিয়েছিল। কিয়ান কিরণ সবাই কৌতূহল নিয়ে তাকিয়েছে শোভার দিকে। তাদের মনে একটাই প্রশ্ন, শোভার হঠাৎ করে এমন কথা বলার কারণ কি? এত মানুষের দৃষ্টি নিজের দিকে দেখে কেমন অস্বস্তি হচ্ছিল শোভার। চলে যেতে চাইলে জাহিদ হোসেন মেয়েকে আটকায়। বিয়ে করবে না মানে কি প্রিন্সেস? আমি যখন বলছি কারণ আছে আব্বু, এই বিয়েটা ভেঙে দাও তুমি। অর্ণের আমর চোখে মুখে রাগ। এত মানুষের সামনে এভাবে অপমান নিতে পারলেন না তিনি। শোভার কাছে এসে হাত টেনে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করছেন তাকে, বিয়ে করবে না মানে? তোমার কি অন্য কাউকে পছন্দ? এরকম যদি হয় তাহলে আগে কেন বলে না শোভা? এত লোকজনকে দাওয়াত করা হয়েছে, সবাই জানে তোমাদের বিয়ের ব্যাপারে। এক বাড়ির লোকের সামনে এভাবে অপমান করতে খারাপ লাগলো না তোমার? শোভা অরণ্যর আমর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে জবাব দেয়, আপনি যা বুঝবেন তাই আন্টি। আমি যা বলার বলে দিয়েছি, আর কিছু বলতে পারবো না। বলে চলে গেছে শোভা। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা, কারোর মুখে কোনো কথা নেই। স্তব্ধ হয়ে তাকিয়ে আছে সবাই শোভার যাওয়ার পানে। অরণ্যর আম্মু জাহানারা সুলতানা ভালো লাগেনি শোভার আচরণ।
এভাবে সবার সামনে অপমান করলো এক হাঁটুর বয়সী মেয়ে। ওনার ছেলের জন্য এমন মেয়ে পছন্দ করেছিলেন বলে এখন পস্তাচ্ছেন তিনি। শোভার আব্বু আম্মু কারোরই কোনো বারণ শোনেনি। কিরণ সহ বাকি সবাইকে নিয়ে রাগ দেখে চলে গেছেন শোভাদের বাড়ি থেকে। তবে যাওয়ার আগে শোভার আব্বুকে শোভার কাজের জন্য কথা শোনাতে ছাড়েনি। কিরণ শত চেষ্টা করে আটকাতে পারেনি মাকে। এদিকে জাহিদ হোসেনের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কিন্তু নিজের মেয়েকেই বা ভুল বুঝবেন কিভাবে সে, যে না ভেবে চিন্তেই কিছু করার মেয়েই নয়। বিষণ্ণ মন নিয়ে ছাদে দাঁড়িয়ে আছে শোভা, তাকিয়ে আছে আকাশের দিকে। সকাল পেরিয়ে বিকেল হতে চলল। কালকের ঘটনাটা বারবার মনে পড়ছে তার। ওভাবে সবার সামনে বিয়ে ভেঙে দিকি অপমান করলো অরণ্যর আম্মুকে। কিন্তু তার যে আর কিছু করার ছিল না। যেভাবেই হোক বিয়েটা ভাঙতেই হতো। কারো বিরক্তি বা সম্পর্ক ভাঙার কারণ সে হতে চায় না। মনের ভেতর এমন খারাপ লাগা কাজ করছে কেন? কেন বিষণ্ণতা ঘিরে ধরেছে তাকে? কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করে শোভা মাথা ঘুরিয়ে তাকালো কিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে। সকাল থেকে সুভার আম্মু আব্বু সহ বাকিরা বাড়ির তার রুমে এসেছে বহুবার। জিজ্ঞেস করছেন শোভার বিয়ে ভাঙার কারণ। প্রতি উত্তর করেনি শোভা। উত্তর না পেয়ে বিরক্ত হয়ে সবাই একে একে চলে গিয়েছিল। তখন শোভার আব্বু জাহিদ হোসেন ঠিক করে নিয়েছিলেন নিজের থেকে কারণটা না বললে মেয়েকে আর কিচ্ছু জিজ্ঞেস করবেন না তিনি। কিন্তু এত বড় সিদ্ধান্ত নেওয়ার পেছনে যে বড় সড়ো কোনো কারণ আছে এটাও কারোর বুঝতে বাকি নেই। কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না সুভার। তবে কিয়ান সুভাকে কোনো প্রশ্ন করবে না এটা সে জানে। নিজেকে স্বাভাবিক করে মুখে হাসি টেনে কথা সুভা বলল কিয়ানের সাথে, কিছু বলবে ভাইয়া? কোথায়? কিয়ান কোনো কথা না বলে সুভার হাত ধরে টেনে নিয়ে যায় তাকে ছাদ থেকে। কিয়ান কি করতে চাইছে বুঝলো না সুভা। আবারও প্রশ্ন করছে কিয়ানকে, কোথায় নিয়ে যাচ্ছ ভাইয়া? কি? আমরা ঘুরতে যাব। ঘুরতে যাব আজকে? কালকে এত কিছু হলেও বাড়ি থেকে বেরোলেই তো পাশের বাড়ির চাচির মতো লোকজন এটা সেটা বলবে। যে বলবে তার মুখ ভেঙে গুড়িয়ে দেব আমি। এত কথা না বলে আয় তো, আজকে বাইরে লাঞ্চ করে আসবো দুজনে। কিয়ানকে কিছু বললেও সে শোনার পাত্র নয়, তাই সুভাও আর কথা বাড়ায়নি। তবে বাড়ি থেকে বেরোনোর সময় আপত্তি করেছে সবাই। একজনের এক এক কথায় বিরক্ত লাগছিল সুভার। তারই মধ্যে আবার আনহা সবাইকে সব কথায় সাপোর্ট করে যাচ্ছিল। কিয়ান এক প্রকার রাগ দেখিয়ে সুভাকে সঙ্গে করে নিয়ে এসেছে। ভাইকে বাধা দিতে পারবে না তাই সুভাও আর কিচ্ছু বলেনি। চুপচাপ কথা শুনে গেছে কিয়ানের। বড় একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামিয়েছে কিয়ান। সুভা নেমে দাঁড়িয়েছে এক পাশে। কিয়ান সুভাকে অপেক্ষা করতে বলে কোথাও একটা গেল। সুভা জানে এরকম কিছুই কিয়ান করবে। এই এক সমস্যা তার ভাইয়ের। কোথাও গেলে কিয়ান কয়েক মিনিট অপেক্ষা করিয়ে কোথাও একটা যাবে। আশেপাশে তাকিয়ে দেখলো সুভা জায়গাটা অনেক সুন্দর, অনেকটা পার্কের মতন। সারিবদ্ধ গাছ, সুন্দর পাকা রাস্তা, তারই মধ্যে আবার রাস্তার দুই পাশে ফুলের চারা লাগানো। একটা বাচ্চা মেয়ে কোথা থেকে দৌড়ে এসেছে সুভার কাছে। হাতে থাকা ছুরিতে তার কাঁচা লাল গোলাপ আর বেলি ফুলের মালা। মেয়েটা সুভার দিকে ফুল বাড়িয়ে দিয়েছে। ইচ্ছে না থাকলে ফুলগুলো হাতে নিয়েছে সুভা। মেয়েটার মিষ্টি হাসির অধিকারী এমন মায়া ভরা চাহনি নিষ্পাপ বাচ্চা। মেয়েটাকে কিভাবে ফিরিয়ে দিবে সুভা? ফুলগুলো হাতে নিয়ে মেয়েটার সাথে কথা বলছে অনেকক্ষণ। এই অল্প সময়ে মেয়েটার সুন্দর কথায় কেমন যেন মায়া জন্মে গেছে তার প্রতি বন্ধুত্ব করে নিয়েছে দুজনে। সুভা মেয়েটাকে একটা 1000 টাকার নোট ধরিয়ে দিয়েছে। যদিও মেয়েটা নিতে চায়নি, কিন্তু সুভা তাকে এটা সেটা বলে বুঝিয়েছে। এই না তুমি বললে আমরা আজকে থেকে বন্ধু, তাহলে বন্ধুর দেয়া গিফট নিচ্ছ না যে? কিন্তু ফুলগুলোর দাম যে অল্প, এত টাকা নিয়ে কিভাবে? সুভা হাসলো, মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি নিজেই তো একটা ফুল বাচ্চা। এই যে আমার নতুন বন্ধু হলে আজকে সেজন্য ডাবল গিফট। মেয়েটা হাসলো সুভার কথা শুনে। বিদায় জানিয়ে চলে গেল সে। সুভা তাকিয়ে আছে মেয়েটির যাওয়ার দিকে। কেন মায়া হচ্ছে তার? পড়াশোনা করার বয়সে রাস্তায় হেঁটে ফুল বিক্রি করছে বাচ্চা মেয়েটা। মেয়েটার থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। সুভা দেখতে পেল পরিচিত কাউকে। সুভা ঠিক কতদিন পর অরণ্যকে সামনে দেখেছে জানানি তার। অরণ্যকে খুব এলোমেলো লাগছে সুভার কাছে। উস্কো খুস্কো চুল, বুকের দিকে শার্টের বোতামগুলো খুলে রাখা, মুখে চিন্তার ভাঁজ। ফোনে কথা বলছে কারোর সাথে। চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে রেগে আছে খুব। এমন লাগছে কেন অরণ্যকে? তার তো ভালো থাকার কথা।
অরণ্যর এমন বিধ্বস্ত অবস্থা দেখে শোভার বুকের ভেতরটা বা এমন কেঁপে উঠলো কেন? কেমন অদ্ভুত টান অনুভব করছে শোভা। পা বাড়িয়েছিল সেদিকে যাবে বলে, কোথা থেকে তখনই দৌড়ে এসে একটা মেয়ে জড়িয়ে ধরেছে অরণ্যকে। শোভা যেভাবে এগিয়েছিল ঠিক সেভাবে আবারও কয়েক পা পিছিয়ে গিয়েছে। মেয়েটির মুখ না দেখলেও বুঝতে বাকি নেই শোভার এটা তার বোন আনহা। অরণ্যর সাথে আনহাকে এভাবে দেখে দম বন্ধ লাগছে শোভার, কিন্তু তার তো এমন হবার কথা নয়। পিছুতে পিছুতে পাটা কিছুর সাথে লেগে পড়ে যেতেই নিচ্ছিল শোভা। কিয়ান এসে ধরে নিয়েছে তাকে। কিরে, দেখে হাঁটবি তো। এখান থেকে চলো ভাইয়া, ভালো লাগছে না আমার। শোভার খামার মুখ দেখে কেমন সন্দেহ হলো কিয়ানের, কিন্তু পাত্তা দিল না। হয়তো কালকের ঘটনাটা নিয়েই ভাবছে তার বোন। এখানে কি আমরা থাকতে এসেছি? চলেই তো যাব, তার আগে খেয়ে দে পেটটা মোটা করে নেই, চল। কিয়ান শোভার হাত ধরে সামনে বড় রেস্টুরেন্টে নিয়ে যেতে যাচ্ছিল। চোখ যে তখনই অরণ্য আর আনহার দিকে। স্পষ্ট দেখা যাচ্ছে দুজনকেই। মূর্তির রাগে ফর্সা চেহারা অন্ধকার নেমে এসেছে। কিয়ানের শোভার বিয়ে ভাঙার কারণটা তাহলে এই? শোভা বুঝতে পেরেছে কিয়ান রেগে গেছে। কথা ঘুরাতেই বলে উঠেছে, ভাইয়া চলো, খিদে পেয়েছে। নিয়া আমাকে খাওয়াবে বলেই নিয়ে আসলে দাঁড়িয়ে আছো যে? আগে বলিসনি কেন শোভা? কি বলছো? হাত ছাড় আমার। আমি আগেই ভেবেছিলাম আনহা তোকে কালকে ভুলভাল বুঝিয়েছে। কাহিনী তাহলে এটা? অরণ্য ভুল করেছে শোভা, আমি ওকে ছেড়ে দিব না এমনি এমনি। ঝামেলা করার দরকার নেই ভাইয়া, এটা পাবলিক প্লেস, চলো এখান থেকে। ওই দুই মির্জাফর কাল্লাগিনীকে দেখে নেই ভালো করে, তারপর যাব। হাত ছাড় আমার। কিয়ান এক ঝটকে শোভার থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়েছে, সেই দিকে যাচ্ছিল। শোভা বলে উঠছে তখনই, যা ইচ্ছে করো, আমি গোসল, আমাকে আর বোন ডাকবে না। শোভা একা একা হোটেলে চলে যাচ্ছিল। কিয়ানের মনে হলো বেশি তাড়ামি করে ফেলেছে, পরে দেখে নিবে অরণ্যকে। এবার নিজের বোনকে বোঝাতে হবে। বাড়িতে এসে জানিয়েছে শোভা সে তার খালামণির কাছে যেতে চায়। শোভার এমন সিদ্ধান্তে সবাই অবাক হয়েছিল। জাহিদ হোসেন হ্যাঁ বা না কিছু বলেনি। বেশ কিছুদিন চলেও গেছে। এই কয়েকদিনে শোভা বহুবার জানিয়েছে তার ইচ্ছে। প্রথমে কেউ রাজি না হলো। শোভার জেদের কাছে হার মেনেছে সবাই। ইদানিং মেয়ের কাজগুলো ভালো লাগছে না জাহিদ হোসেনের। অন্য বাড়িতে গিয়েছিলেন তার আব্বু আম্মুর কাছে ক্ষমা চাইতে মেয়ের এমন ব্যবহারের জন্য। তখনই কথা দিয়ে এসেছেন শোভার বদলে আনহার সাথে বিয়ে হবে অরণ্যর। এটা প্রথমে বলেছেন অরণ্যর আম্মুই। এই কয়েকদিনে আনহার ভালোভাবেই ওনাদের মনে জায়গা করে নিয়েছে, তাই নিজেই সুযোগ বুঝে প্রস্তাব দিয়ে বসে আছেন আনহাকে নিজের ছেলের বউ বানাতে চান তিনি। এই খবরটা শোনার আগেই সে পাড়ি জমিয়েছিল আমেরিকায়। তবে পরে কিয়ানের থেকে শুনেছে কথা। বাইরে থেকে নিজেকে ভালো দেখার ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল শোভার। বহুদিন সময় লেগেছে নিজেকে ঠিক করতে। সেই যে শোভা নিজের আপন মানুষদের ছেড়ে চলে গিয়েছিল, এসেছে 2 বছর পরে। পরিবর্তন হয়েছে অনেক কিছুই। শোভার সাথে তার আব্বুর বন্ডিংটাও এখন আর আগের মতো নেই। আফসোস করে না সে, এসব হওয়ারই ছিল। বর্তমান ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে গেছে শোভার। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন সকাল 6টা বাজে। এত তাড়াতাড়ি অন্যদিন ঘুম ভাঙে না তার, তবে আজকে ভেঙে গেছে। পেটে খিদে সেই যে কালকে থেকে রাগ করে দরজাটা লাগানো। বাড়ির সবাই এক এক করে ডেকে গেছে। জেদ করে বসেছিল দরজা আটকে। শোভা নিচে এসেছে। টেবিলের উপর কাঁচা ফলমূল রাখা আছে, কিন্তু এগুলো খেলে পেট ভরবে না। তার কিচেনের দিকে চাচ্ছিল, মনে হলো আগে থেকে কেউ আছে সেখানে। ঠিকই ভেবেছিল শোভা। তার আম্মু সকালে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছে ঠিক আগের মতন। আজকে খুব করে মায়ের আদর পেতে ইচ্ছে করছে শোভার। ছোট্টবেলার মতো মাকে জড়িয়ে ধরে বায়না করতে ইচ্ছে করছে। কোনো কিছু না ভেবে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরেছে শোভা তার আম্মুকে। মেয়েকে দেখেই মুখে হাসি ফুটে উঠেছে সেলিনা বেগমের। হাতের খুন্তিটা রেখে ঘুরে তাকিয়েছেন শোভার দিকে। মেয়েকে কাছে টেনে কপালে চুমু দিয়েছেন সেলিনা বেগম। কি হয়েছে আম্মু, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? শোভা নিজের পেটে হাত দিয়ে বলছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়চ্ছে আম্মু, ঘুমিয়ে থাকি কিভাবে? তোমার জন্যই আমি সকাল সকাল উঠেছি। কালকে থেকে কয়বার দরজার সামনে গিয়ে ফিরে এসেছি। ঠিক আছে, টেবিলে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। মনে মনে লজ্জা পেয়েছে শোভা। কালকে যে রাগ করে দরজাটকে সারাদিন পার করে দিয়েছে, মনেই তো নেই। তার অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে সব গুলিয়ে ফেলেছে, খেয়ে ফেলেছে।
এখন তো মনে মনে নিজেকে বকাচকা দিচ্ছে। কি বললি এটা তুই শুভা? তুই না রাগ করেছিলি, খিদেই রাগ চলে গেল। নিজের কাজে নিজে বিরক্ত শোভা। এরই মধ্যে কলিং বেলের শব্দ আসছিল কানে। শোভার আম্মু ডেকে বললেন তাকে। কে এসেছে দেখা তো শুভা। দেখছি আম্মু। এত সকালে বাড়িতে কে আসবে মনে মনে ভাবছে শোভা। পরক্ষণে আবার মনে হলো খবরের কাগজ নিয়ে কেউ এসেছে হয়তো। আস্তে আস্তে হেঁটে গিয়ে দরজাটা খুলেছে শোভা। আশেপাশে তাকে দেখলো কেউ নেই। কে কলিং বেল বাজালো তখন? বাইরে গিয়ে দেখতে চাইছিল শোভা, তখনই কিছু একটা পায়ে লাগে তার। নিচের দিকে তাকে দেখতে পায় একটা ফুলের বুকে রাখা, তাও আবার কালো গোলাপের। পাশেই রক্তে মাখা একটা সাদা পুতুল। ভয় আটকে উঠেছে শোভা, কয়েকবার পিছিয়ে গিয়েছে সাথে সাথে। এত সকালে বাড়ি বই এসে কে এসব রেখে গেল? কার শনিবার রেখে গিয়েছে এসব? শুকনো চোখ গিলে কাপা কাপা হাতে ফুলের বুকেতে থাকা হলুদ চিরকুটটা তুলে নিয়েছে শোভা। হলুদ চিরকুটটায় কালো কালি দিয়ে গুটি গুটি অক্ষরে লেখা, গেট রেডি টু বি দ্য কুইন অফ মাই ডার্ক লাইফ, জাহানারা মেহেরিন শোভা। পুরো হলুদ কাগজটা রক্তের ছিটে ছিটে দাগ। এটুকু দেখে কপালে ভাঁজ পড়লো শোভার। এত আয়োজন, কালো গোলাপ, রক্তে মাখানো পুতুল, এসব তাহলে কার জন্য? তার জন্য? কেউ দেখার আগে ডাস্টবিনে ফেলে দিয়েছে জিনিসগুলো। কিন্তু মন তো একটা প্রশ্ন থেকেই যায়, এসব কে পাঠিয়েছে শোভাকে? কেনই বা পাঠিয়েছে?